পাশের বাসায় যুবতী অন্ধ মেয়েটাকে দেখে কেমন জানি মনের ভিতরে একটু লোভ জেগে গেল। যেমন করেই হোক না কেন এক রাতের জন্য ওকে আমার চাই। এত সুন্দর মেয়ে আমি কখনোই দেখি নাই। মাত্র 3 দিন হয়েছে ওরা এখানে আসছে। কালকে মেয়েটাকে ছাদে দেখে আমি যেন পাগল হয়ে গেছি ওর জন্য। আপুর কাছে জিজ্ঞেস করতেই বলল মেয়েটা নাকি অন্ধ। এত সুন্দর একটা মেয়ে নাকি অন্ধ, চিন্তা করা যায়। তবে আমার জন্য বেশ ভালোই হয়েছে। মেয়েটার বয়স এত বেশি হবে না, এই তো মনে হয় 15 কি 16। তবে চিন্তার বিষয় ওকে কিভাবে কাছে পাওয়া যায়। আমার জন্য তো বেশ সুবিধাই হয়েছে। মেয়েটা অন্ধ, কিছুই দেখতে পারে না, আমাকে চিনতেও পারবে না। ভাবছি আজকে রাতে কাজটা সেরে ফেলবো, যা হবার তো হবেই। ইস, মেয়েটাকে দেখলেই যেন মাথায় আগুন জ্বলে যায়। আমারও গার্লফ্রেন্ড আছে, কিন্তু এই অবস্থা আমার কখনো হয় নাই ওকে দেখে। বুঝলাম না এই মেয়ের ভিতরে কি আছে। আজকে রাতে যা করার করব। আমি জানি ও তো আমাকে চিনতে পারবে না। কাজটা আমার জন্য আরো সহজ হয়ে গেল। দেখতে দেখতে রাত হয়ে গেল। ওদের বাসার কাছে একটা আম গাছ আছে, ওইটা দিয়ে আস্তে আস্তে উপরে উঠে গেলাম। কিন্তু চিনব কি করে মেয়েটার রুম? ওই তো একটা রুমে মিটমিট করে আলো জ্বলছে। লাফ দিয়ে জানালার কাছে চলে গেলাম। জানালা খুলতেই দেখি হাত কেটে রক্ত পড়ছে। তাতে আমার কিছু আসে যায় না। হাতের দিকে না তাকিয়ে ভিতরে চলে গেলাম। মেয়েটা টেবিলের কাছে বসে কি জানি লেখার চেষ্টা করছে। মাথাটা ঘুরে গেল। এটা কি কোনো মেয়ে নাকি স্বর্গের পরী? আজকে আমি ওকে খুব কাছে থেকে পাবো, ভাবতেও যেন অনেকটাই ভালো লাগছে। মানুষ বলে কোনো মেয়ের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করলে সেটা নাকি ধর্ষণ হয়। তবে আমার কোনো আসে যায় না। মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। এখন যদি বলি ওকে এক রাতের জন্য আমার সাথে থাকতে, তখন সে কি রাজি হবে? কখনোই না। তাই আমার পথ আমাকেই অবলম্বন করতে হবে। আমার যে খুব ইচ্ছা ওকে কাছে পাওয়ার, সেটা তো কখনোই পূরণ হতো না যদি ওর সাথে জোর করে শারীরিক সম্পর্ক না করি। দরজার কাছে গিয়ে দরজাটা ভালো করে বন্ধ করলাম। ভিতর থেকে যদি গরুর মতো চিৎকার করলেও বাইরে কেউ শুনতে পারবে না। মেয়েটার পিছনে গিয়ে দাঁড়ালাম। ওর শরীর থেকে আলাদা একটা সুঘ্রাণ বেরোচ্ছে, যেটা আমাকে আরো পাগল করে দিচ্ছে। মেয়েটা পিছনে ফিরে বলল, কে কে এখানে? আরে এ তো দেখি সব টের পাই। আমি একটু দূরে সরে গেলাম, দেখি ও কি করে। তবে মেয়েটা বসা থেকে উঠে দরজার কাছে চলে যাচ্ছে। খুব ভালো করেই বুঝতে পারছি ও কি করতে চাইছে। তাড়াতাড়ি মেয়েটার কাছে গিয়ে ওকে কোলে তুলে বিছানার উপর ফেলে দিয়ে আমি ওর উপর শুয়ে পড়লাম। মেয়েটা এবার কান্না সুরে আমাকে বলল, ভাইয়া আমাকে ছেড়ে দেন, আপনার পায়ে পড়ি। আমি বললাম, সে পড়িও, এখন আমি যেই কাজে আসছি সেটা করি, চুপচাপ শুয়ে থাক। মেয়েটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে ছটফট করতে করতে বলল, আপনি আমার ধর্মের ভাই লাগেন, আমাকে ছেড়ে দেন। আমি একটা অন্ধ মেয়ে, আমার এত বড় সর্বনাশ করবেন না। মেয়েটার মুখে হাত দিয়ে বললাম, তোর এত কথা শোনার সময় আমার নেই। ওড়না দিয়ে ওর মুখ বেঁধে দিলাম। মেয়েটার কাপড় টেনে টেনে খুলে ফেলেছি, কিন্তু অবাক করা বিষয় ওর চোখ দিয়ে শুধু পানি পড়ছে। বুঝলাম ওর দিকে তাকিয়ে থাকলে মায়া লেগে যাবে আমার। আমি আমার মতো কাজ করতে লাগলাম। সব শেষ করে উঠে টি শার্ট গায়ে দিতে দিতে ওর মুখের বাঁধন খুলে দিলাম। শোয়া থেকে উঠেই মেয়েটা পায়ে লাথি দিয়ে আমাকে দূরে ফেলে দিল। কুত্তার বাচ্চা, আমাকে অন্ধ পেয়ে ধর্ষণ করলি না? এর ফল তুই পাবি। কেন করলি আমার সাথে এটা? দেশি কি কমে ছিল রে? আমি উঠে ওর চুল ধরে বললাম, চুপ কর। আর বিশেষ করে তোকে আমার প্রথম দেখাতেই খুব পছন্দ হয়ে গেছে, তাই আমার মন যা চাইছে আমি তাই করছি। আর আমি জানি তুই অন্ধ, আমার কিছুই হবে না। মেয়েটা আমার পুরো মুখটা হাত দিয়ে দেখতে লাগলো। আমি ওর হাত দূরে সরিয়ে বললাম, একটা পিল খেয়ে নিস। বিছানায় হালকা হালকা রক্তের দাগ আছে। জানালা দিয়ে বের হয়ে পিছনে তাকিয়ে দেখি মেয়েটা বিছানা থেকে উঠতে গিয়ে মেঝেতে পড়ে গেল। বুঝতে পারছি ওর উপর বেশি অত্যাচার করে ফেলেছি। তবে যাই হোক, আমার মনের আশা তো আজকে পূরণ হয়েছে। আস্তে আস্তে জানালা দিয়ে রুমে আমার প্রবেশ করলাম। এত এত খুশি লাগছে আজকে বলার বাইরে। যা চেয়েছি তাই পেয়েছি। বক্সেরে দুমদাম নাচতে শুরু করলাম। মনের খুশি দানো ধরে রাখতে পারছি না। আমি যখন এই মেয়েটাকে কাছে চাইবো তখনই পাবো। ইস, কি যে ভালো লাগছে। আমার দেখা প্রথম কোনো সুন্দরী মেয়ের সাথে আজকে শারীরিক সম্পর্ক করলাম। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। হঠাৎ শুনি কে জানি দরজায় টুকু দিয়ে ডাকছে। আমি গিয়ে দরজা খুলতে ঠাস ঠাস করে 2টা চড় পড়লো আমার গালে। তাকিয়ে দেখি আমার বড় বোন। আমি আপুর দিকে হাসি দিয়ে তাকিয়ে বললাম, আপু আজকে আমি অনেক অনেক খুশি। আপু রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, এই মাঝরাতে তোর নাচার সময় আমরা কি তোর জন্য ঘুমাতেও পারবো না একটুও? আমি বললাম, যে পরে ঘুমিয়ে নিস, আগে আমার সাথে নাচ। আমি আপুর হাত ধরে নাচাতে লাগলাম। ওই যে নাগিন গানে, ছেলেরা এই গানে খুব নাচতে পারে। রুমে পড়ে থাকা লাঠিরা দিয়ে আপু ইচ্ছে মতো আমাকে মারতে লাগলো। একটু পর আম্মু আব্বু সব ভাইয়া রুমে চলে আসলো। আমি আম্মুর কাছে গিয়ে দাঁড়িয়ে বললাম, তোমার মেয়ে আমাকে মারছে, দেখছো আম্মু? আপু আমার দিকে তেড়ে এসে বলল, তোরে মারবো না তো কি আদর করব? জানো আম্মু তোমার ছেলে কি করেছে? এই মাঝরাতে বক্সে গান ছেড়ে নাচানাচি করছে, তাও আবার আমাকে বলে নাচতে। বাবা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কিরে দীপু, মাঝরাতে এটা কি শুরু করলি? আম্মু বলল, বাবা কি হয়েছে হঠাৎ তোর? আমি খুশি মনে বললাম, আম্মু আজকে আমি অনেক খুশি, যা চেয়েছি তাই পেয়েছি।
ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, দেখ দীপু, এই মাঝরাতে আমরা কেউ তোর নাটক দেখতে আসি নাই। যা গিয়ে ঘুমা, এই খুশিতে আত্মরা হলে হবে না, সকালে এই খুশি প্রকাশ করিস। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, ডাইনি কথাকার, দেখে নিব তোরে। আপু বলল, তবে রে। আমি আম্মুর থেকে সরে গিয়ে বললাম, আয় দেখি সাহস থাকলে। বাবা ধমক দিয়ে বলল, এই তোরা যার যার রুমে যা, আর দীপু চুপচাপ ঘুমা গিয়ে। আমি মাথা নিচু করে বললাম, সবাই চলে গেলে শুধু আপু দাঁড়িয়ে আছে। আমি বললাম, আপু চল না একটু ড্যান্স করি। আপু চোখ লাল করে চলে গেল। যাক বাবা, কি এমন করে ফেলেছি আমি? দরজা লাগিয়ে বিছানায় শুয়ে আছি, তবে বারবার মেয়েটার মায়াবী দৃষ্টি আমার সামনে ভেসে উঠছে। আপনি আমার ধর্মের ভাই লাগেন, এই কথাটা সবসময় কানের কাছে বাজছে। আমি কি কোনো ভুল করেছি? আরে না না, আমি আবার কি ভুল করব? ও তো অন্ধ একটা মেয়ে, আমার আবার কি করবে? যখন মন চাইবে ওকে ব্যবহার করব। কিন্তু আমি তো এতটা খারাপ ছিলাম না। ওকে দেখার পর কেমন যেন ভিতরে হিংস্র পশুটা জেগে উঠেছে। সত্যি ওর মতো মেয়েই হয় না। আমারও তো গার্লফ্রেন্ড আছে, তবে ওকে দেখে এতটা কাছে টানে না। ওর সাথে কখনো এসব করি নাই, আজকে প্রথম এই মেয়ের সাথে। ওকে কালকে দেখার পর থেকে ভিতরে কেমন কেমন জানি চলছিল। মন চাইছে জানো মেয়েটার ভিতরে ঢুকে যাই। ইস কি সুন্দর মেয়ে, মাথায় এখনো আগুন জ্বলছে। হঠাৎ বাইরে কিসের জানি শব্দ হলো। দরজা খুলতেই পাশের বাসার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পারলাম। হয়তো জেনে গেছে যে ওর মেয়ের সাথে কেউ শারীরিক সম্পর্ক করেছে। তবে আমার কি, আমার কাজ আমি সেরে ফেলেছি। হঠাৎ পিছন থেকে আপু বলল, কি হয়েছে রে দীপু? এইসব কান্না চিৎকার চেঁচামেচির আওয়াজ কোথা থেকে আসছে? আমি বললাম, এখন যাবি? সকালে যাই, এত রাতে যাওয়া ঠিক হবে না। আপু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে বোকা, বিপদ কি আর বলে আসে, কখন কার কি হয়? আপু আমার হাত ধরে বাইরে নিয়ে গেল। এখন আমার ভয় করছে, যেন ধরা পড়ে না যায়। বুকের ভেতরটা মুচড়ে উঠল, বুকটা 3 ইঞ্চি ফাঁক হয়ে সমুদ্রের ঢেউয়ের মতো লাফাতে লাগলো। কলিং বেল বাজাতেই আপুর বয়সী একটা মেয়ে দরজা খুলে দিল। আপু জিজ্ঞেস করলো, কি হয়েছে ভিতরে? মেয়েটা কান্না করতে করতে বলল, আমাদের বাড়ির ছোট মেয়েকে কে জানি আজকে রাতে ধর্ষণ করেছে। আপু বলল, রিয়াকে নাকি? মেয়েটা আপুর দিকে তাকিয়ে বলল, আমি ভয়ে কোনো কথা বলছি না, শুধু আপুর সাথে দাঁড়িয়ে আছি, আর বুকের ভেতরটা কেঁপে উঠছে বারবার। আপু আমাকে নিয়ে উপরে নিয়ে যেতে লাগলো। উপরে গিয়ে দেখি মেয়েটার চোখ বন্ধ। এটা দেখে ভয় হতে লাগলো, ও তো আবার মরে টরে যায় নাই। মেয়েটার মা আপুকে জড়িয়ে ধরে বলল, আমার অন্ধ মেয়েটার সাথে এমনটা কিভাবে করতে পারলো? আপু বলল, রিয়ার তো আবার কিছু হয় নাই। রিয়ার আম্মু কান্না করতে করতে বলল, না তেমন কিছু হয় নাই, তবে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হঠাৎ একটা ছেলে বলে উঠল, ওকে আমি ছাড়বো না। আমার বোনকে যে ধর্ষণ করছে না, ওর কলেজাটা আমি বের করে নিব। আমার বাবা সেনাবাহিনীর মেজর, আর আমি এই থানার ওসি। আমার বোনের সাথে নষ্টামি। ছেলেটা কান্না করতে করতে বলল, আমি ছাড়বো না ওকে। বিশ্বাস করেন ভাই, ছেলেটার কথা শুনে আমার কলেজার পানি আর নাই। দূর, কেন দিয়ে এসব করতে গেলাম? এখন আমি যে কোনো সময় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতে পারি, এমন অবস্থা হয়েছে আমার। হঠাৎ দেখি বিছানায় এক কোণে আমার হাতের ঘড়িটা পড়ে আছে। ওর সাথে জোর করার সময় এমন হয়েছে হয়তো। আজকে আমি শেষ। আপুকে ছেড়ে আস্তে আস্তে লুকিয়ে ঘড়িটা হাতে নিয়ে পকেটে রেখে দিলাম। সবাই রিয়াকে নিয়ে ব্যস্ত, এই জন্য আমার উপর কারণ নজর পড়ে নাই। রিয়ার ভাই ওকে কোলে তুলে নিয়ে যাচ্ছে। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, কই নিয়ে যাচ্ছে আপু ওকে? আপু বলল, হাসপাতালে নিয়ে যাচ্ছে। কিন্তু কে এই কাজ করলো? এই অন্ধ একটা মেয়ের সাথে? সি সি, আমি তো ওকে সামনে পেলে। আমি বললাম, আপু চল না, আমার ভালো লাগছে না, ঘুমাতে হবে। আপু আমার দিকে তাকিয়ে বলল, তুই এভাবে ঘেমে যাচ্ছিস কেন? কপালে হাত দিয়ে দেখি সত্যি। আমি কথা কাটানোর জন্য বললাম, আরে আপু চল তো, আর এমনিতেই আমার আজকে গরম বেশি লাগছে। আপু বলল, তুই এমন করছিস কেন আজকে, বুঝলাম না। আপুকে নিয়ে বাসায় চলে আসলাম, দেখি আম্মু আব্বু দাঁড়িয়ে আছে। আমি আপুকে বললাম, আমি ঘুমাতে গেলাম, তুই কথা বল। এই বলে রুমে এসে সরাসরি ওয়াশরুমে গিয়ে শরীরে পানি দিয়ে ঠান্ডা করতে লাগলাম। ঝর্ণার পানিতে জানো শরীর ঠান্ডা হতেই চাচ্ছে না। আমার জীবনটা শেষ হয়ে যাবে। কি করলাম আমি আজকে? ওর পরিবার সম্পর্কে আমার আরো আগে জানা উচিত ছিল। মানুষ বলতো না জেনে কিছুই করা উচিত না। সারা রাত ঘুমাতে পারলাম না, সেই সাথে একটু ঘুম হলো। হঠাৎ মনে হলো আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চোখ খুলে তাকিয়ে দেখি আপু আমাকে মেঝেতে ফেলে পা ধরে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লাম। মেজাজ একেবারে এটা দেখে গরম হয়ে গেল। এমন বোন থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। রাগের দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে বললাম, এই ডাইনি, তুই সকাল সকাল আমার সাথে কি শুরু করলি? আমাকে কি একটু শান্তিতে ঘুমাতেও দিবি না? আপু আমার কাছে এসে বলল, কয়টা বাজে, খেয়াল আছে তোর? আমি বললাম, কয়টা আবার? হয়তো 6টা কি 7টা। আপু আমাকে ঘড়ি দেখিয়ে বলল, 10টা বাজে। আমি একটু আশ্চর্য হয়ে বললাম, 10টা বেজে গেল আর আমি টেরও পেলাম না? আমি একটু আশ্চর্য হয়ে বললাম, 10টা বেজে গেল আর আমি টেরও পেলাম না? আপু বলল, তোরে সেই কখন থেকে ডাকছি, তোর কোনো খবরই নাই। আমি বললাম, তাই বলে তুই আমাকে টেনে নিয়ে যাবি?
আপু বলল, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না, মরার মতো তো ঘুমিয়ে পড়ে থাকিস সারাক্ষণ। আমি বললাম, সব দোষ তোর, রাতে যদি আমাকে নিয়ে না যেতি তাহলে আমার ঘুম থেকে উঠতে এত লেট হতো না। আপু বলল, দেখ তোর বক বক বন্ধ কর, এখন গিয়ে রেডি হ। আমি একটু খুশি হয়ে বললাম, তোর জামাই দেখতে যাব বুঝি? আপু লাঠিটা দেখিয়ে বলল, এটা কি তো চিনিস ভালো করেই। আমি বললাম, তো কই যাবি? আপু বলল, হাসপাতালে যেতে হবে, রিয়াকে দেখে আসি। আমি তুতলিয়ে বললাম, কি আপু? আপু বলল, বলছি হাসপাতালে যেতে হবে, রিয়াকে দেখে আসি কেমন আছে ও। রাতে তো তোর জন্য চলে আসছি, ভালো করে দেখতেও পারলাম না। আপুর কথা শুনে আমার এখন প্রচুর ভয় হতে লাগলো। হাসপাতালে গেলে যদি ধরা পড়ে যাই। রিয়ার ভাই প্রচুর চালাক, রাতে যেভাবে আমার দিকে আর চোখে তাকিয়েছিল বাবা, তখনই আমার খুব ভয় হয়েছিল। আপু আমার চুলটা টান দিয়ে বলল, কিরে কথা বলছিস না কেন? আমি ভয়ে ভয়ে বললাম, আপু তুই যা, আমার একটু কাজ আছে। আপু বেশ কিছুটা রেগেই বলল, আমি তোরে বলছি না রেডি হতে, যা গিয়ে রেডি হ, এত কথা বলিস কেন? আমি আপুর একটা হাত ধরে বললাম, আপু আমার না একটা বন্ধুর সাথে দেখা করা লাগবে, তুই বরং ভাইয়াকে নিয়ে যা। বড় কথা হলো, যে কোনো মূল্য হলেও আমাকে এই বিপদ থেকে বাঁচতে হবে। জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলেছি, এখন মনে হচ্ছে যদি এই বিপদ থেকে বাঁচতে না পারি জীবনটাই বরবাদ হয়ে যাবে। একটু খুশির জন্য কি না করলাম আমি। আপু আমার চোখের দিকে তাকিয়ে বলল, তোর কি মনে হয় ভাইয়া আমার সাথে যাবে? ও তো সারাক্ষণ ওর হবু বউকে নিয়ে পড়ে থাকে, নইলে কি তোরে বলতাম আমি? এবার আমার কপাল দিয়ে রাতের মতো ঘাম ধরতে শুরু করবে বুঝি। কি এক বিপদে পড়লাম, আপু আমাকে নিয়ে যাবেই, এটা খুব ভালো করেই বুঝতে পারছি, বাঁচার মতো কোনো রাস্তা নেই। আমি বললাম, আচ্ছা আপু তোরা হাসপাতালে দিয়ে চলে আসলে হবে। আপু বলল, দেখ ভাই আমার মাথা গরম করিস না, নাইলে রাতের মতো। আমি আর কিছু বললাম না, জানি আপুর সাথে আমি পারবো না, তাই সরাসরি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হলাম। রেডি হয়ে বাইরে এসে দেখি আপুর হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি খুব খুশি হয়ে বললাম, আমার জন্য এত কষ্ট করার কি দরকার আছে আপু, আমি নিজেই তো খেয়ে নিতে পারতাম। আপু আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে বলল, এইসব তোর জন্য না, রিয়ার জন্য, আর চল এখন, এমনিতেই অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম, কিন্তু আপু আমি তো কিছুই খাই নাই। আপু বলল, পরে খাবি, সকালে উঠলি না কেন, এখন চল। আমি আম্মুকে ডেকে বললাম, দেখো না আম্মু, তোমার মেয়ে আমাকে মেরে ফেলতে চাইছে। আম্মু রান্নাঘর থেকে বলল, মিতুর সাথে যা, আর আসার সময় রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসবি। রাগ করে বাইরে চলে গেলাম। বাসার একটা চাকরের দাম নেই আমাকে, মন চাই মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কোথাও। একটা রিক্সা নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। যত কাছে যাচ্ছি ততই যেন বুকের ভেতর দুকানিটা বেড়েই চলেছে। মনে হচ্ছে জানো এবার আমার সাথে বড় কিছু হবে, আপু আমাকে ধরিয়েই দিবে, ওর জন্য আর পারি না, শুধু আমাকে বিপদে ফেলে। কি করি এখন? হাসপাতালে এসে আপুর পিছনে পিছনে যেতে লাগলাম। ভিতরে গিয়ে দেখি রিয়ার ভাই বাইরে একটা বেঞ্চের উপর বসে আছে, চোখ মুখ একদম লাল হয়ে গেছে, মনে হয় সারা রাত ঘুমায়নি, নাকি রাগে এমন হয়েছে কি জানি। আমার তো ভিতরে একদম মনে হচ্ছে জানো প্রাণটা বের হবে হবে অবস্থা। রিয়ার ভাই একবার আমার দিকে তাকিয়ে দেখলো, আমি মাথা নিচু করে আপুর পিছনে হাঁটতে লাগলাম। বড় কথা, কোনোভাবে ধরা পড়া যাবে না বা কারো চোখে সন্দেহ জাগানো যাবে না, নইলে জীবন শেষ। ভিতরে গিয়ে দেখি রিয়ার আম্মু রিয়ার সাথে কথা বলছে। এটা দেখে একটু ভালো লাগলো আমার, যাক ওর তো আবার কিছু হয় নাই, মনের ভিতরে একটু সাহস জাগলো। তবে রিয়াকে হাসপাতালের বেডে দেখে নিজেকে একটু অপরাধী মনে হচ্ছে। আন্টি আমাদের দেখে প্রশ্ন করলো, তোমরা কেন আসলে মা এখানে, আমরাই তো একটু পর চলে যাব। আপু আন্টির কাছে গিয়ে বলল, কি যে বলেন না আপনি, আমাদের পাশের বাসায় থাকেন আপনারা, আর এই অবস্থায় আপনাদের পাশে থাকবো না আমরা? আর তাছাড়া রিয়া তো আমাদের ছোট বোনের মতোই। রিয়া ওর মায়ের হাত ধরে বলল, কে এসেছে আম্মু? আন্টি রিয়ার হাতের উপর হাত রেখে বলল, পাশের বাসায় তো রিয়া আপু আর ওর ছোট ভাই। আপু রিয়ার আম্মুকে বলল, আন্টি আপনি যান, এখানে কিছু খাবার আছে খেয়ে আসুন, আমি কিছুক্ষণ রিয়ার পাশে বসে আছি। আন্টি আপুর দিকে তাকিয়ে বলল, না মা তোমাদের কষ্ট করতে হবে না, আমাদের দেখতে এসেছো এটাই বেশি। আমি বললাম, আরে আন্টি সমস্যা নেই, আমি আর আপু এখানে কিছুক্ষণ আছি। আর বাইরে দেখলাম ভাইয়া বসে আছে, দেখে মনে হয়েছে সারা রাত ঘুমাই নাই, চোখ মুখ কেমন লাল হয়ে আছে, পারলে ভাইয়াকে নিয়ে বাসা থেকে ঘুরে আসেন। আগে আপদ বিদায় করি, কেমন জানি আমার ভিতরে ভয়টা যেন বেড়েই যাচ্ছে রিয়ার ভাইকে দেখে। আপু আমার কথায় তাল মিলিয়ে বললাম, আন্টি আপনি যান, আমরা রিয়ার কাছে আসি। রিয়া ওর আম্মুকে চলে যেতে বলল। আমাদেরকে রেখে রিয়ার মা চলে গেল। হঠাৎ আমার রিয়ার উপর নজর পড়লো। কি ছিল রিয়া, আর এক রাতে কি হয়েছে? মুখটা একদম শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগটা পড়ে গেছে। ও চেহারাটা কি ছিল আর কি হয়েছে, সব আমার জন্য হয়েছে। নিজের উপর এখন নিজেরই ঘৃণা হচ্ছে। এইসব করার আগে একটু চিন্তা ভাবনা করতাম, এত সুন্দর একটা মেয়ে আর এক রাতের মাঝে কি হয়েছে। আপু গিয়ে রিয়ার পাশে বসলো। রিয়ার আপুর হাতটা ধরে বলল, ভালো আছেন আপু? আপু রিয়ার হাতটা মুঠোই করে বলল, তোমার এই অবস্থা দেখে কিভাবে ভালো থাকি বলো, কি করে তোমার সাথে এমনটা করতে পারলো? জানো তোমার এই অবস্থা দেখার পর আমার অনেক খারাপ লাগছে। যদি আমি নিজের কাছে ছেলেটাকে কাছে পাই না, নিজের হাতে হত্যা করব। আমার মনে হয় ও কোনো ভালো মেয়ের সন্তান হতে পারে না। ওই কথাই আছে না, এইসব কাজ কারা করে, যাদেরকে সমাজে কাপুরুষ বলা হয়, এছাড়া এই কাজ কেউ করবে না, শালা কাপুরুষ কোথাকার।
আপুর কথা শুনে মাথাটা নিচু করে ফেললাম, চোখ থেকে মনে হচ্ছে যেন জল গড়িয়ে পড়বে। আমার আপু আমাকে কাপুরুষ বলল। ঠিকই তো বলেছে, আমি কোনো ভালো মেয়ের সন্তান হতে পারি না। একটা মেয়ের উপর লোভ দেওয়ার কারণে আজকে আমি কি হলাম? সমাজের মানুষের কাছে আমি একজন ধর্ষণকারী সেজে গেলাম। ওই রাস্তায় বেড়ানো কুকুর আর আমার মাঝে কোনো পার্থক্য নেই। এখন মনে হচ্ছে ওরা মাঝে মাঝে খালি রাস্তায় কোনো মেয়ে পেলেই যেন ছিঁড়ে ছিঁড়ে খায়। আমার আর ওদের মাঝে তো এখন মনে হচ্ছে কোনো পার্থক্যই নেই। কি চি, নিজের উপর এখন ঘৃণা হচ্ছে। রিয়া মৃত অপর হাত ধরে কান্না করতে করতে বলল, জানেন আপু, আমার অনেক ইচ্ছা ছিল, সব শেষ করে দিয়েছে। আপু রিয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, কান্না করিও না, সব ঠিক হয়ে যাবে। এসব নিয়ে আর চিন্তা করিও না। এখন বলো তোমার কি ইচ্ছা ছিল, আমাকে বলো, আমি সব পূরণ করব। রিয়া মিথ্যা একটা হাসি দিয়ে বলল, খুব ইচ্ছা ছিল কোনো স্কুলের শিক্ষক হব। স্কুলের ছোট ছোট ছাত্রদের সাথে আমি খেলাধুলা করব, ওদের নিয়ে মজা করব। কখনো যে আমার সাথে এমন কিছু হবে আমি ভাবতেও পারি নাই। আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছে আপু, আমার কাছে এখন আর তেমন কিছুই নাই। আপু রিয়াকে মিথ্যা একটা আশ্বাস দিয়ে বলল, আরে বোকা মেয়ে, এসব নিয়ে চিন্তা করো কেন? মনে করো এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ভুল করে এসব হয়ে গেল। আমি জানি তুমি সব পারবে। যখন সুস্থ হবে আমার কাছে আসবে, আমি তোমাকে পড়াবো। তোমার স্বপ্ন আমি ভেসে দিতে দিব না। রিয়া আপুর কথায় একটা হাসি দিয়ে বলল, আপনি খুব ভালো আপু। তো এখন বলো তোমার কেমন লাগছে? রিয়া বলল, এই তো আপু, অনেকটা ভালো। তবে রাতের কথা চিন্তা করলে আপু মনটা চায় আত্মহত্যা করি। আমার সবকিছু জানো শেষ হয়ে গেছে। রিয়া আবার কান্না করে দিল। আপু বলল, আমি বলছি না এইসব নিয়ে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রিয়া আপুর হাতটা ছেড়ে দিয়ে বলল, জানেন আপু, রিয়া আমার সাথে এইসব করেছে, আমার তাকে শুধু একবার সামনে থেকে অনুভব করার খুব ইচ্ছা আছে। তাকে শুধু একটা প্রশ্ন করব, এই অন্ধ মেয়েটার সাথে এমনটা না করলে কি হতো না? ওকে একবার সামনে পেলে বলবো, জানেন একটা অন্ধ মেয়ের পৃথিবীতে আলো দেখার মতো ক্ষমতা তার নেই। নিজের আপন মা ভাইদের দেখতে পারে না, কাউকে নিজের চোখে দেখে একটু আনন্দ পাবো সেটাও পারি না। আপনাদের মতো আমরা কোনো বড় বড় পার্টি দেখে মজা পাই না, কারণ আমরা যে অন্ধ। এই দুনিয়াতে আলো দেখার ক্ষমতা উপরওয়ালা আমাদের দেয় নাই। একটা অন্ধ মেয়ের অনেক স্বপ্ন থাকে, অনেক স্বপ্ন ছিল আমার বুকে, ভাবছিলাম এগুলো পূরণ করব। তার আগেই আপনি আমার সব স্বপ্ন শেষ করে দিলেন। জানেন আপু, ও আমার এই অন্ধ হওয়ার সুযোগটা নিয়েছে। আমাকে বলে গেছে, তুই তো আর দেখতে পারিস না। আমার আবার কি করবি? সত্যি তো তাই আপু, আমি ওর কি করব? আচ্ছা আপু, দেশে কি আর কোনো মেয়ে ছিল না? আমার সাথে কেন এটা করলো? আমি কি বড় কোনো অপরাধ করে ফেলেছি? অন্ধ হওয়াটা কি আমার দোষের কিছু? ওরা আমাকে বাঁচতে দিবে না, আমাকে বাঁচতে দিবে না আপু। রিয়া কান্না করতে করতে পুরো বেডটা ভিজে ফেলছে মনে হচ্ছে এই কথাগুলো বলে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। রিয়ার কথা শুনে পাশের চেয়ারে বসে কান্না করতে লাগলাম। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। কি করলাম আমি এটা? নিজের ইচ্ছা মেটাতে একটা মেয়েকে আমি মেরে ফেললাম, সব স্বপ্ন শেষ করে দিলাম আমি ওর। আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে হচ্ছে না। সত্যি তো, আমি একটা অন্ধ মেয়ের সব স্বপ্ন ভেঙে ফেললাম। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে আমি। আপন নিজের চোখের পানি মুছে রিয়াকে বলল, কান্না করিও না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার ধর্ষণকারীকে খুঁজে বের করব। রিয়া আপুকে বলল, আপনার খুঁজে বের করতে হবে না আপু, আপনি বলছেন এটাই অনেক বেশি। আমি জানি ভাইয়া সব খুঁজে বের করবে। আর বাবা আজকে আসছে, জানি না কি হয়। উনি এখানকার কাউকে ছাড়বে না, এটা আমি জানি। এখনই সেনাবাহিনীর মেজর আর এখন আর খুব রাগ। বাবাকে কিভাবে যে কন্ট্রোল করব সেটাই চিন্তা করছি আপু। এর মাঝে আপুর ফোন এলো। আপু ফোনটা হাতে নিয়ে বলল, রিয়া আমি একটু কথা বলে আসি কেমন? তুমি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলো। দীপু রিয়ার পাশে বস। আপু কিছু দেখার আগেই চোখের পানি মুছে ফেললাম। আপু বের হতেই আমি রিয়ার পাশে বসলাম। কণ্ঠটা একটু চিকন করেই বললাম, রিয়া আমাকে চিনতে পেরেছো? আগের কণ্ঠে কথা বললে রিয়া আমাকে চিনে ফেলবে। আমি খুব ভালো করেই জানি এইসব প্রতিবন্ধী মেয়েদের আলাদা একটা শক্তি থাকে, যেটা আমাদের ভিতরে নেই। তবে আমি খুব বড় অপরাধ করে ফেলেছি ওর সাথে, এগুলোর প্রতিদান আমাকে দিতে হবে। তবে ওর দিকে তাকালেই কেমন জানি একটা মায়া টানে আমাকে। পাগল পাগল লাগে চারিদিক, সহ্য করতে পারি না নিজের ভিতরে ভালোবাসা আটকে রাখতে। মনে হয় যেন সব উদার করে শুধু ওকেই ভালোবাসি। রিয়া আমার দিকে ফিরে বলল, আপনি আপুর ছোট ভাই তাই না? ইস কি সুন্দর চেহারা, সত্যি ওর তুলনা হয় না। আর ওর সাথে আমি এটা কিভাবে করলাম? খুব বড় অন্যায় করে ফেলেছি আমি ওর সাথে। রিয়াকে কাছে থেকে দেখে মনে হচ্ছে যেন আমি ওর প্রেমে বারবার পড়ে যাচ্ছি। রিয়া নাকি অন্ধ, ওর চোখ দেখলে কেউ বলবে না ও যে অন্ধ। আমি একটা হাসি দিয়ে বললাম, তুমি খুব সুন্দর জানো রিয়া। রিয়া হয়তো আমার থেকে এই কথাটা আশা করেনি, কেমন যেন একটু আনমন হয়ে বলল, আমাকে খুশি করার জন্য বললেন বুঝি ভাইয়া? আমি মনে মনে বললাম, আরে বাবা, এই মেয়ে তো দেখি সবকিছুই বুঝতে পারে। তাও আমি একটু জোর দিয়েই বললাম, সত্যি রিয়া তুমি খুব সুন্দর। দূর থেকে কেউ দেখলে তোমাকে অন্ধ বলবে না, যে কেউ দেখলেই তোমার প্রেমে পড়ে যাবে। আমার তো তোমাকে প্রথম দেখাতেই কেমন জানি ভিতরে একটু প্রেম প্রেম ভাব হয়ে গেছে।
আমার তো তোমাকে প্রথম দেখাতেই কেমন জানি ভিতরে একটু প্রেম প্রেম ভাব হয়ে গেছে। সত্যি এখন আমার রিয়ার উপর একটা আলাদা মায়া জমে গেছে। আর রিয়াকে খুশি করার জন্য এই কথা বললাম। রিয়া উঠে বসে বলল, ভাইয়া তো দেখি খুব ভালোই মজা করতে পারেন। আমি বললাম, তোমার মনে হয় কি আমি মজা করছি? রিয়া আবার মুচকে এসে বলল, আপনি খুব মজার মানুষ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, মনটা একটু হালকা হয়েছে, তবে আফসোস আপনাকে দেখতে পারছি না। আমি হাসি দিয়ে বললাম, মনে মনে আমাকে অনুভব করতে তো পারছো? রিয়া বলল, তাই করার চেষ্টা করছি। আচ্ছা ভাইয়া, আপনার নামটা কি? আমি মজা করে বললাম, ভাইয়া বলিও না, কলিজায় আঘাত লাগে। রিয়া এবার হাসি দিয়ে বলল, জান ভাইয়া, আপনিও না। আমি বললাম, যাক, তোমাকে তো খুশি করতে পারলাম। আর আমি চাই না তোমার মনটা খারাপ থাকুক। আর আমার নাম হচ্ছে মোহাম্মদ দীপু হোসেন, তুমি চাইলে দীপু বলতে পারো। রিয়া বলল, না, সে কিভাবে বলি, আপনি আমার বড় ভাইয়ের মতো। আমি বললাম, তোমার মুখে ভাইয়া শুনতে ভালো লাগছে না। রিয়া বলল, আমি একটা অন্ধ মেয়ে, জানেন। আমি এবার রেগে বললাম, অন্ধ হয়েছেন তো কি হয়েছে, তাই বলে তুমি মানুষ না? অপরাধ করছি তো আর কিছু বললাম না, চুপ করে বসে আছি। সত্যিই তো অপরাধ করছি আমি, এর শাস্তি তো আমাকে পেতেই হবে। একটা নিরীহ মেয়ের সাথে কেন এমন হবে? আমি এর বিনিময়ে যা দরকার আমি সব করব রিয়ার জন্য। আমি চাই না ওকে আর কষ্ট দিতে। যতই দেখি যেন ওকে মন ভরে না, শুধু দেখার ইচ্ছা করে। জানি না এটা প্রেম নাকি। এর মাঝে রিয়া বলে উঠল, ভাইয়া আছেন নাকি চলে গেছেন? আমি রিয়ার কথার উত্তর দিয়ে বললাম, আরে না রিয়া, আসি, তোমাকে একা রেখে কই যাব? রিয়া বলল, আপনার তো যাওয়ার কত জায়গা আছে। আমি বললাম, আরে তুমিও না যে কি বলো আপুর মতো। আচ্ছা রিয়া, তুমি সুস্থ হও আগে, তারপর তোমাকে একদিন ঘুরতে নিয়ে যাব। রিয়া বলল, ঘুরতে গেলে কি হবে ভাইয়া, বাইরে কিছুই তো দেখতে পারবো না। আমি রিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। ও কি বলছে মাথায় ঢুকছে না। বারবার জানো আমি ওর প্রেমে পড়ে যাচ্ছি। তবে আমি যে ওর কাছে অপরাধী। যদি রিয়া কখনো এই কথা জানতে পারে, কখনো হয়তো আমার সাথে কথা বলবে না। মাফ করবে তো দূরের কথা, দূর থেকে দেখেই আমাকে ঘৃণা করবে। এর মাঝেই হঠাৎ করে রিয়ার ভাই রুমে ঢুকলো। তার মানে এই আপদ এখনো বিদায় হয় নাই। যেখানে বাঘের ভয় সেখানে নাকি সন্ধ্যা হয়। আমারও এখন তাই মনে হচ্ছে। আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। রিয়া আবার আমাকে খুঁজতে খুঁজতে বলল, কি ব্যাপার ভাইয়া, আপনি একটু পরপর কোথায় চলে যান, কথা বলেন না কেন? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। রিয়ার ভাই আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে, এমনকি আমার চারিদিকে গোল গোল করে ঘুরছে আর আমাকে দেখছে। আমার আজকে মনে হয় না যে বাঁচার মতো কোনো পথ খোলা আছে। একবার শুধু ওর হাত থেকে বেঁচে যাই। এই তো আপু এসে গেছে। আপু এসে রিয়ার ভাইকে প্রশ্ন করলো, কি ব্যাপার, আপনি আমার ভাইকে এভাবে ঘুরে ঘুরে দেখছেন কেন? আমি গিয়ে আপুর পিছনে দাঁড়ালাম। রিয়ার ভাই একটু চমকে উঠে বলল, এমনি দেখছি আর কি তোমার ভাইকে। আপু বলল, একটা কথা শুনেন, আমার ভাইয়াকে খারাপ মনে করবেন না। ও আমাদের কথা ছাড়া ঘর থেকে এক পাও নাড়ায় না। কি করবে না করবে সব আমাদের থেকে অনুমতি নিয়ে করে। এর জন্য বলছি, সাবধানে আমার ভাইকে সন্দেহ করবেন না একদম। রিয়া মুখটা কালো করে বলল, ভাইয়া তুই পাগল হয়ে গেলি, ওরা আমাদের দেখতে এসেছে। রিয়ার ভাই আমার দিকে হাত বাড়িয়ে বলল, হাই আমি রাসেল। আমিও গিয়ে হাত মিলিয়ে বললাম, আমি দীপু। চোরের মতো থাকলে জানি সন্দেহ করবে, তাই বুকের মাঝে একটু সাহস টাকা লাগবে। রাসেল দ্বিতীয়বার আমার দিকে তাকিয়ে বলল, সরি। আমিও একটা হাসি দিয়ে বললাম, সমস্যা নেই ভাইয়া, আপনার অবস্থা আমি এখন বুঝতে পারছি। রাসেল ভাই বলল, কোনো ভাইয়া বলবে না, আমি তোমার সমবয়সী, তাই রাসেল নামে বলতে পারো। আচ্ছা তোমরা কথা বলো, আমি বাইরে আছি। আপু রিয়ার কাছে যেতে যেতে বলল, সমস্যা নেই, আপনি বাসায় চলে যান, আমরা এখানে আছি, বাইরে থাকতে হবে না। রাসেল হাসি মুখে বের হয়ে গেল। রিয়া আপুর হাত ধরে বলল, দীপু ভাই আছে নাকি এখানে? রিয়ার মুখ থেকে ভাই নামটা শুনে অনেক খারাপ লাগলো। আমি আপুর পিছনে দাঁড়িয়ে বললাম, আছি রিয়া, বলো। রিয়া বলল, সরি, আসলে ভাইয়ার মাথা একটু গরম তো, এই জন্য এমন হয়েছে। আমি হাসি মুখে বললাম, আরে সরি বলতে হবে না, আমি বুঝতে পারছি। আপু আমার দিকে তাকিয়ে বলল, দীপু তুই না কোথাও যাবি? আমি বললাম, আপু বলছিলাম তো। আপু বলল, আচ্ছা যাও তাহলে, আর বেশি দেরি করে বাসায় যাবি না। রিয়া আচমকা বলে উঠল, ভাইয়া কোথায় যাবেন? আমি রিয়ার কথার জবাব দিয়ে বললাম, এই তো এক বন্ধুর সাথে দেখা করতে। রিয়া হাসি মুখে বলল, মেয়ে বন্ধু বুঝি? আপু হেসে হেসে বলল, তুমি জানো কিভাবে? রিয়াও হাসি দিয়ে বলল, এই তো আপু অনুমান করে বললাম। আমি বললাম, বাবা, এই না হলে আমার বড় বোন নিজের ভাইয়ের মান ইজ্জত সব ভাসিয়ে দিবে, বুঝতে পারছি। আর আমার তো কোনো মেয়ে বন্ধুই নাই। রিয়া চোখ বন্ধ করে বলল, যান যান, আর মিথ্যা বলতে হবে না, আপনার জন্য অপেক্ষা করছে বুঝি বেচারি। আমি বোকা বোকা চোখে আপুর দিকে তাকিয়ে বললাম, আপু তোরা আমাকে নিয়ে কি শুরু করলি? আপু হাসি দিয়ে বলল, রাগ করিস না, এমনি মজা করলাম, তুই যা। আমি যেতে যেতে বললাম, রিয়া তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। রিয়াও একটু খুশি হয়ে বলল, আবার দেখা হবে আপনার সাথে, আপনি খুব ভালো। কতটা ভালো তা আমি জানি, মনটা চাই নিজেকে নিজে খুন করে ফেলি। বাইরে এসে দেখি রাসেল বসে আছে, আমাকে দেখে উঠে দাঁড়ালো। আমি এবার এগিয়ে গিয়ে বললাম, কেন এত চিন্তা করছেন? ঠান্ডা মাথায় সবকিছু করেন, এত চিন্তা করে এখন কি হবে? রাসেল মুখটা কালো করে বলল, একটা মাত্রই বোন আমার, আর ওর সাথে যেসব করছে না, ওর 12টা আমি না বাজিয়ে ছাড়বো না।
আর ওই সময়ের জন্য সরি। আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম, আরে না, সমস্যা নেই, একজন ভাই হিসাবে আপনার তো একটা দায়িত্ব আছে, আমি বুঝতে পারছি। রাসেল বলল, তাহলে আজ থেকে ফ্রেন্ডস। আমি অবাক হয়ে বললাম, এটা সম্ভব না, আপনি কই আর আমি কই, একে বন্ধু বানালে সব শেষ হয়ে যাবে, আমি যে ধরা পড়ে যাব, কোনোভাবেই ওর হাত থেকে বাঁচতে পারবো না পরে। রাসেল আমার দিকে তাকিয়ে বলল, আমরা সবাই তো মানুষ। আমি মাথাটা নিচু করে বললাম, আমরা সবাই মানুষ, তবে মানুষের ভিতরে কিছু অমানুষও আছে। আস্তে করে বললাম, যেমন আমি। রাসেল আমার কথার উত্তর দিয়ে বলল, তুমি ঠিকই বলেছ, তবে এইসব অমানুষদের ঠিক করতে হবে। আচ্ছা, তুমি এখন কোথায় যাও? আমি বললাম, এই তো একটু বাইরে যাব, আপু ভিতরে আছে। রাসেল বসে বলল, আচ্ছা যাও, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমি হাঁটতে হাঁটতে বললাম, এখানে বেশি সময় থাকবেন না, বাসায় চলে যান, আর আপু তো আছেই, যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবেন। রাসেল পিছন ফিরে বলল, ধন্যবাদ তোমাকে। আমি আর কোনো কথা বললাম না, একটা রিক্সা নিয়ে খালি মাঠে চলে এলাম। মাঠের মাঝখানে বসে বসে চিন্তা করছি, জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছি। আচ্ছা, আমার কি সবকিছু বলে দেওয়া উচিত? হয়তো, তবে এছাড়া আমার কাছে কোনো পথ নেই। সবাইকে বললে হয়তো আমি আর এই পৃথিবীতে থাকতে পারবো না। রিয়ার ভাই নইলে ওর বাবা আমাকে মেরে ফেলবে, নইলে আমাকে এখান থেকে পালাতে হবে। আমি তো অপরাধ করছি রিয়ার সাথে, ওর কাছে যদি মাপ চেয়ে নিই তাহলে কি আমাকে মাপ করবে রিয়া? হয়তো কোনো জীবনও না। জানি একদিন না একদিন সবাই আমাকে চিনে ফেলবে যে আমি রিয়াকে ধর্ষণ করেছি। সেই দিনের মতো খারাপ অবস্থা হয়তো আমার থেকে কারো হবে না। সিদ্ধান্ত নিয়েছি, আমি রিয়াকে সবকিছু বলে দিব, তবে ওকে এমন অবস্থায় রেখে কথা বলবো যাতে ও কিছুই বলতে পারবে না। রিয়া তো আমার জন্য কষ্টে আছে, আগে আমি ওকে সুখের স্বপ্ন দেখাবো, যদি পারি সেটা বাস্তব করব। নইলে ওকে এমন সারপ্রাইজ দিব, ও নিজেও এত খুশি হবে বলার বাইরে। আকাশের দিকে তাকিয়ে আছি, কি সুন্দর আকাশটা, না আছে কোনো চিন্তা, না আছে কোনো টেনশন। আকাশের মতোই যদি হতে পারতাম তাহলে কিছুই চিন্তা থাকতো না। রিয়ার মুখটা দেখার পরে মনে হয় আমি সবকিছু ভুলে যাই, বারবার যেন ওর মুখটা সামনে ভেসে ওঠে। আচ্ছা, রিয়া যদি আমার বউ হয় তাহলে তো আমার জন্যই ভালো হয়। অপরাধ করছি আমি, এর মাসুল তো আমাকে দিতেই হবে। তবে রিয়া যদি এইসব জানে আমাকে হয়তো কখনোই বিয়ে করবে না। আমি রিয়ার প্রেমে পড়েছি, তবে সেটা ওকে বলা যাবে না। হঠাৎ ফোনের রিংটোনে ঘোর কাটলো, তাকিয়ে দেখি আমার গার্লফ্রেন্ড তানিয়া কল করেছে। রিসিভ করে বললাম, জান বলো। তানিয়া বলল, তুমি এখন কই গো? আমি একটু আনমনে বললাম, এই তো ফাঁকা মাঠে বসে আছি। তানিয়া বলল, আমাকে বলতা আমি চলে আসতাম। এখন এক কাজ করো, আমরা যে রেস্টুরেন্টে আড্ডা দিই মাঝে মাঝে সেখানে চলে আসো। তানিয়ার কথার উত্তর দিয়ে বললাম, আসছি, তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। ফোনটা রেখে মানি ব্যাগটা চেক করলাম, 1000 টাকার 5টা নোট পড়ে আছে। সব আজকে শেষ হয়ে যাবে বুঝতে পারছি। 1 বছর রিলেশন আমাদের, তবে এতটা ফিলিংস নাই ওর প্রতি আমার, কেমন জানি লাগে আমার কাছে এইসব। তবে ওর মুখের দিকে তাকিয়ে এই রিলেশনে আসি। আমি চলে গেলে তানিয়া অসহায় হয়ে যাবে, আমি জানি ওর পরিবার এতটা ধনী না। হেঁটে হেঁটে রেস্টুরেন্টে চলে গেলাম, ভিতরে গিয়ে দেখি তানিয়া ওর বেস্ট ফ্রেন্ডের সাথে বসে আছে। এটা আর নতুন কিছু না, প্রতিদিনই ও বেশি আমার থেকে ওর বেস্ট ফ্রেন্ডকে সময় দেয়, তাতেও আমি কিছু বলি না। তবে ইদানিং ওর উপর আমার একটু সন্দেহ লাগে, কেমন কেমন জানি মাঝে মাঝে আমার সাথে অদ্ভুত আচরণ করে। আমি যেতেই ওর বেস্ট ফ্রেন্ড দাঁড়িয়ে তানিয়াকে বিদায় করে চলে যাচ্ছে। শালা রেস্টুরেন্টে এসে আমার উপর খেয়ে গেল। তানিয়া তো এক ফকির, কিছু খাওয়াতে পারে না, এক তো আমার উপর খায়, আবার ওর বেস্ট ফ্রেন্ডকেও। মনটা চাই মাঝে মাঝে। আমি গিয়ে তানিয়ার পাশে বসতেই ও একটা হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি একটা হাসি দিয়ে বললাম, কি অবস্থা তানিয়া তোমার, ভালো আছো? তানিয়া একটু ভঙ্গি সুরে নাটক করে বলল, বাবু আমি তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি বলো? তুমি আমাকে তো আজকে একবারও কল দিলে না, এজন্য আমি তোমার উপর রাগ করছি। মেয়েদের এসব অঙ্গি ভঙ্গি দেখলে শরীরটা জ্বলে যায়, এসব নাটক না করলে আমার মনে হয় ওরা থাকতে পারবে না। তাও একটু হাসি নিয়ে বললাম, বাবু আজকাল একটু বেশি বিজি থাকি। হঠাৎ তানিয়ার ঠোঁটের উপর নজর পড়ল, কেমন জানি লিপস্টিক এলোমেলো হয়ে ঠোঁটে লেগে আছে। তানিয়া আমার ঘোর কাটিয়ে বলল, কি দেখছো বাবু এমন করে আমার দিকে তাকিয়ে? আমি তানিয়াকে কিছু বুঝতে না দিয়ে বললাম, এই তো বাবু দেখছি তুমি কতটা সুন্দর। তানিয়া বলল, তাই নাকি? আচ্ছা চলো না আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নিই, আমার তো আর সহ্য হচ্ছে না। কি ব্যাপার আজকে হঠাৎ করে ও বিয়ের কথা বলছে কেন? মাথায় তো কিছুই ঢুকছে না। আমি একটু অবাক হয়ে বললাম, হঠাৎ বিয়ের কথা বলছো কেন তানিয়া? তানিয়া আমার একটা হাত জড়িয়ে বলল, কতদিন আর একা একা থাকবো বলো, তোমাকে ছাড়া আর ভালো লাগে না, তাই বলছি চলো না আমরা বিয়ে করে নিই। আমি তানিয়ার হাত ছাড়িয়ে বললাম, বিয়ে অনেক দেরি আছে, তুমি তো জানো আমার বড় ভাইয়ের বিয়ে সামনের সপ্তাহে, এরপর আমার বড় বোন আছে, সব ঝামেলা মিটিয়ে তারপর আমি বিয়ে করব। এটা বলতেই তানিয়া মুখটা কালো করে বলল, তাহলে তো অনেক পর, এতদিন আমি সহ্য করতে পারবো না বুঝলে বাবু। আমি তানিয়ার চোখের দিকে তাকিয়ে বললাম, যদি আমাকে ভালোবাসো তাহলে তো মানতেই হবে না বেবি। তানিয়া মন খারাপ করে বলল, আমি বললাম, মন খারাপ করলে নাকি তানিয়া? দেখো আমি এত তাড়াহুড়ো করে বিয়ে করতে পারবো না। তানিয়া দাঁড়িয়ে বলল, আচ্ছা তাহলে আমি আজকে আসি কেমন? এই মুহূর্তে ওয়েটার এসে বলল, ম্যাম বিলটা। তানিয়া আমাকে দেখিয়ে বলল, তোমার ছাড় দিয়ে দিবে।
কি মেয়ে রে বাবা, লজ্জা শরম কিছুই নাই, আমাকে দেখিয়ে দিল তুই খাবি খা, সাথে আরেকটা ক্যান নিয়ে আসিস। তানিয়া হাতে ইশারা করে বলল, আসি বাবু, কালকে দেখা হবে। তানিয়া হাতে ইশারা করে বলল, আসি বাবু, কালকে দেখা হবে। তানিয়া চলে যেতেই আমি ওয়েটারকে ডেকে বললাম, এখানে আসো। ওয়েটার আমার কাছে এসে বলল, স্যার বলেন। আমি বললাম, তুমি তো জানো আমি এখানে মাঝে মাঝে আসি। ওয়েটার বলল, ভাইয়া। আমি ওর হাত থেকে বিলের কাগজটা নিয়ে বললাম, তোমার ম্যাম কি ওই ছেলের সাথে কিছু করার চেষ্টা করে? ছেলেটা জবাবে বলল, সরি স্যার, এইসব বলতে মানা আছে, ম্যাম না করেছে। আমি ছেলেটার হাতে 500 টাকা দিয়ে বললাম, এখন বলো। ছেলেটা হাসি মুখে বলল, ওরা তো প্রতিদিনে আপনি চলে যাওয়ার পরেও আসে, আর একে অপরকে ওই যে কি যেন বলে, ও হ্যাঁ মনে পড়েছে, লিপকিস। ওরা একে অপরকে লিপকিসও করে। এটা শুনে আমার মাথা গরম হয়ে গেল। বেস্ট ফ্রেন্ড বানিয়ে আমাকে লুকিয়ে এইসব করে। ওয়েটারের বিলটা দিয়ে বসে আছি, আমার টাকা খেয়ে আমার সবকিছু খেয়ে বেঁচে আছে, আর আমার সাথেই ধোকা। দেখ আমি কি করি। হঠাৎ পিছন থেকে কে জানি ডাক দিল, দীপু। পিছনে তাকিয়ে দেখি বড় ভাই আর ভাই আর হবু বউ। আমি উঠে গিয়ে ওদের টেবিলে বসলাম। তবে ভাবির সাথে কিন্তু আমার খুব ভাব আছে, মানে উনি আমাকে খুব আদর করে। ভাবি আমাকে দেখে বলল, কি ব্যাপার দীপু, মন খারাপ? আমি ভাবির দিকে তাকিয়ে বললাম, একটু মন খারাপ না, অনেকটাই মন খারাপ। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রে দীপু? সাথে ভাবিও তাল মিলিয়ে বলল, ভাই বল কি হয়েছে। আমি ভাবির দিকে তাকিয়ে বললাম, জানেন ভাবি, ইদানিং তানিয়ার ব্যবহার আমার কাছে ভালো লাগছে না। কেমন জানি অদ্ভুত অদ্ভুত ব্যবহার করে আমার সাথে। আমার গার্লফ্রেন্ড যা আছে এটা আমার পরিবারের সবাই জানে, আমিও বলে দিয়েছি। ভাবি একটা হাসি দিয়ে বলল, আরে পাগল, এই নিয়ে এত চিন্তা করো কেন? একটু খোঁজখবর নিয়ে দেখো, তাইলেই তো হয়। আমি দাঁড়িয়ে বললাম, আচ্ছা ভাবি, তাহলে আজকে আসি, আপনাদের বিরক্ত করে লাভ নেই। ভাবি বলল, এখনই চলে যাবা? আমি বললাম, যেতে হবে, নইলে আপু পিঠের চামড়া তুলে নিবে। ভাইয়া আমাকে প্রশ্ন করলো, শুনছি তুই সকালে কিছু খেয়ে আসিস নাই, বস কিছু খেয়ে যা। আমিও বসে বললাম, ভাইয়া তুই ঠিকই বললি, খুব খিদে পেয়েছে, তবে টেনশনে কিছুই বলতে পারছি না। ভাবি খেতে খেতে বলল, প্রেম করো আরো, প্রেমের যে কি জ্বালা রে ভাই। আমি ভাবিকে খোঁচা মেরে বললাম, আমি একাই প্রেম করি, আর তুমি যে ভাইয়ার সাথে 3 বছর প্রেম করছো সেটা কি? জানি না আমার ভাইয়ের কত টাকা খরচ করছো। ভাবি একটা হাসি দিয়ে বলল, আমি তোমার ভাইয়ের টাকা খরচ করি না, তোমার ভাই যে কিপটা কিপটা, জিজ্ঞেস করো, এই যে খাচ্ছি একটাও কি বিল দিবে নাকি তোমার ভাই? আমি ভাইয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম, সত্যি ভাইয়া? ভাইয়া একটা হাসি দিয়ে বলল, ওর বাবার টাকার অভাব আছে নাকি? আমি কেন টাকা দিব, ও দিবে। আমি দিলেও যা, ও দিলেও তাই। ভাবি একটু রেগে বলল, দেখো দেখো তোমার ভাইয়া কি বলে। আমি বললাম, বুঝছি, আমাকেও ভাইয়ার মতোই হতে হবে। খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। তবে এখন কেন জানি বাসায় যেতে মন চায় না। মনের ভিতর অজানা একটা ভয় যেন থেকেই যায়। বারবার রিয়ার কথা মনে পড়ে। আজকে শুনেছি রিয়ার বাবা আসবে, উনি নাকি সেনাবাহিনীর মেজর। যদি একবার আমাকে ধরতে পারে না, কিভাবে যে আমাকে পিটিয়ে মারবে তার কোনো হিসাব নেই। বাসার কাছে গিয়ে দেখি সেনাবাহিনী পুলিশের অভাব নেই। মনে হয় রিয়ার বাবা চলে আসছে। বাইরে বেশি দাঁড়িয়ে থাকলে সন্দেহ করবে। কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলে দিল। কিরে, এতক্ষণ কই ছিলি? আপু ভিতরে যেতে যেতে বলল। আমি ভিতরে গিয়ে সোফায় বসলাম। মনে হচ্ছে জানো, আজকে আমার উপর দিয়ে বড় একটা ঝড় গেল। সামনে যে আরো কত কিছু হতে পারে তার কোনো হিসাব নেই। আগুনে হাত দিয়ে দিছি, হাত তো পুড়বেই। আপু আমার কাছে এসে বলল, কিরে আমি তোরে কি বলছি? আমি আড়াল চোখে আপুর দিকে তাকিয়ে বললাম, এই তো ভাইয়ার ভাবির সাথে ছিলাম। আপু আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলল, তুই ভাইয়ার ভাবিকে কোথায় পেলি? আমি বললাম, কোথায় আবার, ওরা তো রেস্টুরেন্টে ছিল। আপু বলল, বুঝি না, সারাদিন ঘুরে ওরা কি করে? আমি বললাম, নতুন নতুন প্রেম তো, একটু মজা করতে দে। আপু আমার দিকে আবার রাগি চোখে তাকিয়ে বলল, ওদের নতুন প্রেম না। আমি চোখ বন্ধ করে বললাম, সে যাই হোক আপু, আমি এখন একটু ঘুমাবো, এমনিতেই রাতে ঘুমাতে পারি নাই। আপু বলল, কিছু খেয়েছিস? আমি বললাম, আপু। আচ্ছা, রিয়াকে নিয়ে চলে আসছে বাসায়? আপু সোফা থেকে উঠে বলল, নিয়ে আসছে, আমিও তো ওদের সাথেই আসছি। আমি রুমে যেতে যেতে বললাম, আম্মা আব্বু কই? ওদের তো দেখতে পাচ্ছি না। আপু কোনো কথা বললো না, চুপ করে কি জানি চিন্তা করছে। আমি দাঁড়িয়ে আবার আপুর কাছে গেলাম। আপুর হাত ধরতেই বলল, কে কে? আমি অবাক হয়ে আপুর দিকে তাকিয়ে বললাম, একটু আগেই তো কি সুন্দর করে কথা বলছিলি, আর এখনই চিন্তায় মগ্ন? বাবা খুব ভালো, মনে হচ্ছে জানো এটাই প্রেমে পড়ার লক্ষণ। আপু আমার দিকে তীরে এসে বলল, তোরে তো। আমি মুখ বাঁকিয়ে বললাম, হ্যাঁ সত্যি কথা বললেই দোষ, তাই না? আমি রুমে গিয়ে বিছানায় শুতেই চোখে ঘুম চলে আসে। রাতে এমনিতেই ঘুমাতে পারি নাই। ঘুম থেকে যখন উঠলাম তখন তাকিয়ে দেখি প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। মনে মনে চিন্তা করছি, রিয়ার সাথে আমি যেই কাজ করছি এর একটু প্রমাণ যদি ওর ভাই বা ওর বাবা পাই, আমাকে আর এই পৃথিবীতে মনে হয় রাখবে না। রাতে সেই কাপড়গুলো পরে রিয়ার কাছে গিয়েছিলাম, সেইগুলোতে আগুন ধরিয়ে দিলাম। বাইরে ফেললে যে কেউ দেখে ফেলতে পারে। একটু পর আম্মু আর আপু আমার রুমে আসলো। এসে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না জানার ভান করে বললাম, কি হয়েছে আম্মু, তোমরা হঠাৎ আমার রুমে? আপু রেগে বলল, কি হয়েছে মানে? তুই কাপড়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিলি কেন?
আমি বললাম, ইস আপু বলিস না, যেই মশা, তাই মশার হাত থেকে বাঁচার জন্য এইসব করতে হয়েছে। আম্মু আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলল, পাগল টাগল হয়ে গেলি নাকি, হঠাৎ এসব কি আজে বাজে কাজ করা শুরু করলি? আমি বললাম, আমার মাথা গরম করিও না, তোমাদের এত কথা আমি শুনতে পারবো না। আপু আমার দিকে চোখ রাঙিয়ে চলে গেল, পিছন পিছন আম্মু চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। আজ 2 দিন হলো ঘর থেকে এত বাইর হই না, যা একটু বের হয়েছি অল্প অল্প, যাতে কেউ সন্দেহ করতে না পারে। আজকে রিয়াদের বাসায় যাব, ওকে একটু দেখে আসি, না হলে ও আবার আমাকে বলবে আপনি খুব স্বার্থপর, আমাকে একদিনও দেখতে আসেননি। আর ওরাও যাতে আমাকে সন্দেহ না করতে পারে, এজন্য এই কাজ। রুম থেকে বের হয়ে রিয়াদের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। তবে পরিবেশটা হঠাৎ করে এতটা নীরব হয়ে গেল কেন, কিছুই মাথায় ঢুকছে না। ওরা আবার নতুন করে কোনো প্ল্যান করছে না তো? বলা তো যায় না। কলিং বেল বাজাতেই সেই দিনের আপুটা দরজা খুলে দিল। ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম, ভালো আছেন আপু? মেয়েটি বলল, এই তো ভালো আছি, তুমি মিতুর ভাই না? আমি বললাম, জি আপু, আমি মিতুর ভাই। মেয়েটি বলল, রিয়াকে দেখতে এসেছো তাই তো? আমি বললাম, জি। রিয়া এখন কেমন আছে আপু? উনি একটা হাসি দিয়ে বলল, যাও নিজের চোখেই দেখে আসো গিয়ে। আমি মাথাটা নিচু করে বললাম, আপু আপনাকে তো, আমাকে আর কিছু বলতে না দিয়ে বলল, আমাকে চিনতে পারছো না তাই তো? আমি বললাম, আপু। মেয়েটি বলল, রাসেলের সাথে তো তোমার পরিচয় হয়েছে। আমি বললাম, হয়েছে, হাসপাতালে। আপনি কি রাসেল ভাইয়ের বউ নাকি? ভাবি একটু লজ্জা পেয়ে বলল, আমি বললাম, সরি ভাবি, আপনাকে চিনতে পারি নাই। ভাবি বলল, আরে তুমি কি আমার পরিচয় জানো যে চিনবে? আচ্ছা যাও ভিতরে রিয়ার সাথে দেখা করে আসো। আমি আর কোনো কথা বললাম না, আমি জানি রিয়ার রুমটা উপরে। তাও পিছন ফিরে ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি রিয়ার রুমটা কোন দিকে? এটা জিজ্ঞেস না করলে যদি আমাকে সন্দেহ করে। এখন সবকিছুতেই জানো মনের ভিতরে একটা ভয় জমে গেছে। ভাবি আমার দিকে তাকিয়ে বলল, আগে বলে একবার ভাবি, আরেকবার আপু, এটা কি? আমি একটা হাসি দিয়ে বললাম, আপু এজন্য বলছি, আমি তখন আপনাকে চিনি নাই, এখন তো চিনতে পারছি, আপনি রাসেল ভাইয়ের বউ। তাই ভাবি। উনি আমার কথার উত্তর শুনে হাসতে লাগলো, হেসে হেসে বলল, ভাই তুমি তো দেখি খুব যুক্তি দিয়ে কথা বলতে পারো। রিয়ার রুম উপরে, যাও। আমি একটা হাসি দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। আরে এ তো রিয়ার মা নিচে নামছে, আমাকে দেখে বলল, যাও রিয়া উপরে আছে। আমি আন্টির কথা শুনে একটা হাসি দিলাম। কি ব্যাপার, এ বাসায় সবাই আমাকে চিনে ফেললো নাকি? সবাই আমাকে আমন্ত্রণ জানাচ্ছে রিয়াকে দেখার। কোনো কিছু আবার টের পেয়ে গেল না তো? দূর, এসব কিছু না। আগের মতো আর ভুল করলাম না। দরজায় দাঁড়িয়ে ভিতরে উকি দিয়ে দেখি, সেই দিন রাতের মতোই রিয়া টেবিলে বসে বসে কি জানি লেখার চেষ্টা করছে। আমি দরজায় টোকা দিয়ে বললাম, রিয়া ম্যাম, আমি কি ভিতরে আসতে পারি? রিয়া আমার কথা শুনে আমার দিকে মুখ ফিরিয়ে বলল, দীপু ভাইয়া নাকি? আমি বললাম, আমি। রিয়া টেবিল ছেড়ে দাঁড়িয়ে বলল, বাইরে কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন। আমি রিয়ার কথা শুনে বিছানায় বসলাম, আর রিয়া বিছানার উপর শুয়ে পড়লো একটা বালিশ নিয়ে। আমি রিয়ার মুখের দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার রিয়া, এত খুশি খুশি লাগছে কেন আজকে তোমাকে? রিয়া বলল, না ভাইয়া এমনি, তবে মনটা আজকে একটু হালকা হয়েছে। আমি একটু রেগে বললাম, আমি তোমার উপর খুব রাগ করেছি রিয়া। রিয়া একটু অবাক হয়ে বলল, কেন ভাইয়া? আমি বললাম, আবার ভাইয়া বলছো, যাও তোমার সাথে কোনো কথাই বলবো না। রিয়া একটা হাসি দিয়ে বলল, ভাইয়া বলছি দেখে রেগে গেলেন নাকি? আমি বললাম, তুমি আমাকে ভাইয়া বলছো কেন? এত সুন্দর একটা মেয়ে, কই একটু লাইন মারতে এসেছি আর তুমি ভাইয়া বলে সব শেষ করে দিচ্ছ। রিয়া মুখটা কালো করে বলল, আমি এটার সম্মান পাওয়ার যোগ্য নই। আমি রিয়ার কথাই কিছু বুঝতে না পেরে বললাম, কি বলছো রিয়া? রিয়া বলল, আমার সাথে মানুষ কথা বলতে আসে না, সবাই আমাকে কেমন জানি ঘৃণা করে দূর থেকে, কারণ আমি যে অন্ধ। জানেন, একসময় আমি মনে করতাম আমার জন্ম হয়েছে অন্ধকারে। যখন আমি বুঝতে পারতাম না, তখন মনে করতাম আমি বড় হলে হয়তো দেখতে পারবো। আর যখন বড় হয়েছি, আমি এখন খুব ভালো করেই বুঝতে পারি আমার যে এই পৃথিবীর আলো দেখার ক্ষমতা নাই। আমি অন্ধ একটা মেয়ে। আমি রিয়ার কথায় মন খারাপ করে বললাম, চোখ না থাকতে কি মানুষের সব স্বপ্ন শেষ হয়ে যায় রিয়া? রিয়া বলল, আপনি বুঝতে পারবেন না, আজকে আমার যদি হাত না থাকতো তাও আমার কোনো চিন্তা থাকতো না, চোখে হলেও তো দেখতে পারতাম। কথা না বলতে পারলেও সমস্যা ছিল না, চোখে তো দেখতে পারতাম, নিজে কিছু করতে পারতাম। কিন্তু এখন সব শেষ। আমার মতো অন্ধ মেয়ের ভালো কিছু করা বা ভালো স্বপ্ন দেখা যে নিষেধ। সত্যি রিয়ার কথা শুনে আমার মনটা ভেঙে গেল। কি বলবো, ওকে বোঝানোর মতো ভাষা হয়তো আমার ভিতরে নেই। রিয়া বলল, কি হলো ভাইয়া, কথা বলছেন না যে? আমি রিয়ার দিকে আবার তাকিয়ে বললাম, রিয়া তোমাকে একটা সত্যি কথা বলবো? রিয়া বলল, অবশ্যই বলেন। আমি বললাম, আমার চোখে দেখা তুমি প্রথম সুন্দরী মেয়ে, তোমাকে দেখেই জানো আমার ভিতরে কিছু চলে। এই পর্যন্ত বলেই থামলাম, ভালোবাসার কথা আস্তে আস্তে বলতে হবে। রিয়া একটা হাসি দিয়ে বলল, জান ভাইয়া, আপনিও না হাসপাতালের মতো মজা শুরু করলেন। এর মাঝে রাসেল এসে বলল, কি কথা হচ্ছে দুজনের? আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম, এই তো তোমার বোনকে একটু দেখতে এলাম আর ভালো মন্দ জিজ্ঞাসা করছি। রাসেল আমার দিকে তাকিয়ে বলল, আমার বোনকে দেখতে এসেছো, এটা শুনে খুব ভালো লাগলো। আমি বললাম, ভাবিকেও দেখে আসছি, এত অল্প বয়সে বিয়ে করে নিলেন? রাসেল আমার দিকে তাকিয়ে হতাশ হয়ে বলল, আর বলিও না,
বাবার এই পিচ্চি বোনের জ্বালাই বিয়ে করতে হয়েছে। রিয়া মুখটা লাল করে বলল, ভাইয়া আমাকে নিয়ে কোনো কথা বলবি না কেন? যখন আমার কাছে এসে আমার পা ধরে বলতি, বোন রে এই মেয়েকে ছাড়া আমি বাঁচবো না, তখন আমি যদি বাবাকে না বলতাম তাহলে তোর বিয়ে হতো। রিয়ার কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, প্রেমের রোগ বড় কঠিন রোগ। রিয়ার কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, প্রেমের রোগ বড় কঠিন রোগ, যাকে ধরে তাকে একেবারে জেলের ভিতরে ঢুকিয়ে ছাড়ে। রাসেল মুখটা কালো করে বলল, বিয়ে করে ফেসে গেছি জানো তুমি, না পারি কোনো মেয়ের দিকে তাকাতে, না পারি একটু মন মতো ঘুরতে। রিয়া রেগে বলল, দাঁড়া আমি ভাবিকে সব বলছি, তোর 12টা যদি না বাজাই আমি ভাবিকে নিয়ে মজা করিস না। রাসেল ভয় পেয়ে বলল, তোর কাছে মাপ চাই বোন। দীপু, রিয়ার সাথে কথা শেষ করে আমার সাথে দেখা করে যাবা কেমন? আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম, এই সালে তো আবার কোনো কিছু জেনে গেল না তো, মনে হচ্ছে জানো আমার পিছনই ছাড়বে না। আমি আবার রিয়াকে দেখতে লাগলাম, রাগ করলে ওকে বেশ ভালোই লাগে। রিয়া আচমকা বলল, কি ব্যাপার আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি চোখ নামিয়ে মনে মনে বললাম, বাবা এই মেয়ে তো দেখি সবকিছু টের পাই, সাংঘাতিক মেয়ে দেখি। রিয়া আবার আমাকে প্রশ্ন করলো, কি হলো, কি চিন্তা করেন ভাইয়া? আমি বললাম, তুমি সবকিছু কিভাবে অনুভব করতে পারো, এইসব আমার মাথায় ঢুকছে না। রিয়া বলল, আর ঢুকাতেও হবে না। আমি বললাম, রিয়া কালকে আমার সাথে বাইরে যাবে, তোমাকে ঘুরতে নিয়ে যাব। রিয়া হাসি মুখে বলল, না ভাইয়া ধন্যবাদ, বলেছেন এটাই অনেক বেশি। আমি রিয়াকে একটু জোর দিয়েই বললাম, তুমি চিন্তা করিও না, সাথে আমার আবু থাকবে। রিয়া মন খারাপ করে বলল, গেলেই বার কি হবে, আমি তো আর বাইরের আলোকে দেখতে পারি না। আমি বললাম, এখন যেভাবে আমাকে অনুভব করলে না সেভাবে করবে। রিয়া বলল, কিন্তু আমি বললাম, কেউ কিছু বলবে না, আমি আপুকে দিয়ে বলিয়ে নিব। রিয়া বলল, তাহলে আপনার আপুকে আমাদের বাসায় পাঠাবেন। আমি বললাম, ওকে, তাহলে কালকে আমরা ঘুরতে যাব, ডান তো? রিয়া বলল, আপনার কথা তো আর ফেলানো যায় না, আচ্ছা যাবো যান। আমি বললাম, একটা পার্সোনাল কথা বলবো রিয়া। রিয়া বলল, আমার আবার পার্সোনাল কি আছে, বলুন কি জানতে চান? আমি বললাম, তোমার চোখের অপারেশন করলে ঠিক হবে না? রিয়া বলল, হবে হয়তো, তবে ডাক্তার বলেছে আমি বড় হওয়ার আগ পর্যন্ত কিছুই করা যাবে না। আমি রিয়ার কথা শুনে বুঝে গেছি, তাই আর কোনো প্রশ্ন করলাম না। দেখি কালকে ওকে পড়াতে পারি কিনা, তারপর আমার কাজ শুরু হবে। আমি বললাম, রিয়া আমি কি এখন যেতে পারি? রিয়া বলল, ওমা আপনি যাবেন যান, আমার কাছ থেকে অনুমতি নিতে হবে কেন? আমি আপনার কে? মন খারাপ করে বললাম, এটা বলতে পারলে রিয়া তুমি? রিয়া একটা হাসি দিয়ে বলল, আরে মজা করলাম আপনার সাথে, আপনি এখন যেতে পারবেন না, আপনার সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিব, পরে যাবেন। আমি একটা হাসি দিয়ে বললাম, আর কি আড্ডা দিব বলেন? রিয়া বলল, আপনার সম্পর্কে কিছু বলেন। আমি বললাম, আমার পরিবারই আমার কাছে সব। রিয়া বলল, সে তো সবার ক্ষেত্রেই। আচ্ছা আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? সত্যি কথা বললে হবে না, আর আমি জানি তানিয়ার সাথে খুব শীঘ্রই আমার ব্রেকআপ হবে, ওকে এখন আমার আর ভালো লাগে না একদম। আমি বললাম, না রিয়া তেমন কেউ নেই, আমার পছন্দ হয় না কাউকে। আচ্ছা তুমি কাউকে পছন্দ করো নাই? রিয়া বলল, আমার সাথে তো বলছে না, কেউ কথাই বলতে আসে না, আপনি প্রথম। আমি বললাম, আমাকে ভালো লাগে রিয়া। রিয়া একটা হাসি দিয়ে বলল, জান ভাইয়া আপনিও না মাঝে মাঝে এমন কিছু বলেন না। আমি একটা হাসি দিয়ে বললাম, তুমি খুব সুন্দর, তবে সেটা শুধু আমার কাছে। রিয়া মাথা চুলকাতে চুলকাতে বলল, এই কথার অর্থ বুঝলাম না। আমি বললাম, কিছু কথা থাক, বুঝতে হবে না, তবে কালকে সব বুঝিয়ে দিব। রিয়া বলল, আপনি মনে হয় পাগল টাগল হয়ে গেছেন। আমি বললাম, আগে আমার আম্মু এই কথা বলতো, এখন তুমি এই কথা বললে রিয়া। রিয়া হাসতে হাসতে বলল, সরি। আমি বললাম, তোমার হাসিটা খুব সুন্দর। রিয়া আমার দিকে বালিশ ছড়ে বলল, জানতো আপনি শুধু ফাজলামো করেন আমার সাথে। আমি আর কিছু বললাম না, যেতে যেতে বললাম, রিয়া নিজের খেয়াল রাখবে। রিয়া পিছন থেকে বলল, আপনারা তো চিন্তা করতে হবে না আমার জন্য। আমি আবার দাঁড়িয়ে বললাম, তোমাকে দেখার স্বাদ এই জন্মে আমার মিটবে না, মন চাই তোমার কাছে সবসময় বসে থাকি। রিয়া মুখে বালিশ গুজে বলল, এই ছেলে তুমি যাবে এখান থেকে, শুধু উল্টো পাল্টা কথা বলো, তোর ভাল লাগে না। আমি রিয়ার কথা শুনে হাসতে লাগলাম। এর মাঝে ভাবি এসে বলল, কি ব্যাপার, দুজনের মাঝে তো দেখি খুব ভাব জমে উঠেছে। আমি একটু লজ্জা পেয়ে বললাম, তোর ভাবি কি যে বলেন আপনি, ধরা খেয়ে গেছি, কেন যে এইসব বলতে গেলাম। ভাবি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, এখন চলো আমার সাথে। আমি ভাবির দিকে তাকিয়ে বললাম, কোথায় ভাবি? ভাবি বলল, তোমার ভাইয়া তোমাকে ডাকছে। সব খুশি মন থেকে উধাও হয়ে গেল। এই রে এখন বুঝি গেলাম, ভাবছিলাম রাসেলের সাথে দেখা না করেই চলে যাব। ভাবি তো আমাকে আরো ফাঁসিয়ে দিল এখন। ভাবি বলল, কি হলো সাহেব, চলেন নাকি রিয়ার সাথে আরো কথা বলবেন? আমি বোকা বোকা সুরে বললাম, ভাবি আপনি কি যে বলেন না, যান। আমি ভাবির পিছু পিছু যেতে লাগলাম। ভিতরে গিয়ে দেখি রাসেল ফোনে কথা বলায় ব্যস্ত। আমাকে দেখে ফোনটা রেখে দিল। আমার দিকে তাকিয়ে বলল, তো কি খবর দীপু, আজকাল কেমন দিনকাল যাচ্ছে তোমার? আমি ভিতরে ঢুকতে ঢুকতে বললাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোমার? রাসেল বলল, কোন রকম। আচ্ছা 2 দিন ধরে তোমার কোনো খোঁজ খবরই পেলাম না, কই ছিলে? আমি রাসেলকে কিছু বুঝতে না দিয়ে বললাম, এই তো ভাই একটু অসুস্থ ছিলাম, তাই বাসা থেকে অল্প বের হয়েছি। রাসেল আমার কাছে এসে বলল, আমাকে ভাই বলতে হবে না। আমি বললাম, রাসেল রুমের মাঝে হাঁটতে হাঁটতে বলল, জানো দীপু, সেই দিন সিসিটিভি ক্যামেরায় খুনিকে দেখতে পেরেছি।
এটা শুনে তো আমার হাত পা কাঁপা শুরু করলো। শেষমেশ বুঝি ধরা পড়ে গেলাম। কিন্তু সিসিটিভি ক্যামেরা কোথা থেকে এলো, মাথায় কিছুই কাজ করছে না। কাঁপা কাঁপা সুরে ভাবির দিকে তাকিয়ে বললাম, ভাবি এক গ্লাস পানি হবে? ভাবি আমার দিকে তাকিয়ে বলল, বসো তুমি, আমি আনছি। রাসেল এই পর্যন্ত বলে থামলো, আর কিছু বলল না। একটু টেনশন নিয়ে এই রুমের মাঝে হাঁটাহাঁটি করছে। আর আমার তো ভয়ে একেবারে যাই যাই অবস্থা। কোনো রকম এখান থেকে যেতে পারলেই হলো। প্রতিদিন নানা অজুহাত দিয়ে বেঁচে গেছি, তবে আমাকে আর আমার রক্ষা নেই। ভাবির হাত থেকে পানির গ্লাসটা নিয়ে খেয়ে ফেললাম, তাও মনের ভিতরে ভয় কাটলো না। ভাবি গ্লাসটা নিয়ে বলল, আরো লাগবে ভাই? আমি ভাবির দিকে তাকিয়ে বললাম, না ভাবি, আর লাগবে না। রাসেল মন খারাপ করে বলল, জানো দীপু, অপরাধীকে শুধু বের হওয়ার সময় দেখা গেছে, তবে দুঃখের বিষয় ওর মুখ দেখা যায় নাই। শুধু বাসা থেকে নিচে নামছে এই পর্যন্তই দেখা গেছে। আর সবকিছু অন্ধকার। খুব চেষ্টা করছি ওকে দেখার, কিন্তু পারলাম না। রাসেলের কথা শুনে মনের ভিতরে একটু সাহস এলো। যাক বাবা, বাঁচা গেল। এর সামনে আর পড়া যাবে না, শালা খুব চালাক। আমি ভয় কাটিয়ে রাসেলের দিকে তাকিয়ে বললাম, তার মানে অপরাধীকে আমরা ধরতে পারবো না? আমি তো মনে মনে অনেক খুশি হয়েছি, যা বলার বাইরে। রাসেল চোখ বন্ধ করে বলল, হয়তো পারবো না। অপরাধী খুব চালাক, কোনো প্রমাণ রেখে যায়নি। তবে আমি ওকে ছাড়বো না, যত সময় লাগে লাগুক। আমি ওকে খুঁজে বের করবই। আমি জানতাম এই শালা কখনো পিছুপা হবে না, তবে এই সময়ের ভিতরে আমি সবকিছু বুঝে নিব। তুই ধরার আগে আমি তো সব রিয়াকে বলে দিব, দেখি সামনে কি হয়। ভাবি রাসেলের কাছে গিয়ে হাত ধরে বলল, এই এত চিন্তা করছো কেন? যা হয়েছে সব ভুলে যাও। আমি এবার ভাবের সাথে তাল মিলিয়ে বললাম, রাসেল ভাই, রিয়া এখন এইসব আর চিন্তা করে না। ওর সামনে একদম এইসব বলবেন না। যত পারেন ওকে খুশি রাখার চেষ্টা করবেন। রাসেল মন খারাপ করে বলল, ও আমার ছোট বোন হয়, আর আমি ওকে কিভাবে ছেড়ে দেই? আমি বললাম, আপনি মনে মনে ওকে খুঁজবেন, যাতে কেউ বুঝতে না পারে আপনি অপরাধীকে খুঁজছেন। তাহলে আমার মনে হয় অপরাধীকে ধরতে পারবেন। ভাবি আমার দিকে তাকিয়ে বলল, তুমি ঠিকই বলেছো। তবে একটা কথা কি জানো রাসেল, তোমার বোনের সাথে আজকাল ওর খুব ভাব জমে গেছে। ভাবি আমাকে দেখিয়ে বলল। রাসেল হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বলল, তাই নাকি দীপু? আমি একটু লজ্জা পেয়ে বললাম, তেমন কিছু না। আসলে আমার কাছে মনে হয় রিয়া একটা ঘোরের মাঝে আছে। সবসময় রিয়া কেমন যেন মন খারাপ করে থাকে, তাই আমি যতটুকু পারি খুশি করার চেষ্টা করি রিয়াকে। রাসেল বলল, তুমি খুব ভালো করেছো। এটা শুনে বেশ ভালোই লাগলো। আমি বললাম, তবে ওকে সবসময় খুশি রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রিয়া আগের সবকিছু ভুলে গেছে। ভাবি আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল, এই ছেলের মাথায় তো খুব বুদ্ধি দেখি। আমি ভাবির চোখের দিকে তাকিয়ে বললাম, আপনি কিন্তু খুব সুন্দর ভাবি। আপনার মতো একটা বউ পেলে আমার জীবন ধন্য হতো। ভাবি হুট করে আমার কাছ থেকে দূরে চলে গেল। রাসেল আমার কাছে এসে বলল, খুব তো মেয়ে পটাতে পারো দেখি। আমিও মজা করে বললাম, আরে মিয়া, তুমি শুধু 1 ঘন্টার জন্য বাইরে যাও, তোমার বউকে পটিয়ে নিব এর ভিতরে। ভাবি আমার কথা শুনে হাসতে হাসতে বলল, ভাই তুই একটা জিনিসই। রাসেল ওর বউয়ের একটা হাত জড়িয়ে ধরে বলল, ভাই এমন করিস না, আমার একটা মাত্রই বউ। আমি এবার রাসেলের দিকে তাকিয়ে বললাম, ভাবি হলো বড় বোনের সমান। আমি আমার বড় বোনকে যতটা সম্মান করি, তোমার বউকেও ততটা সম্মান করি। তো কোনো চিন্তা করতে হবে না। রাসেল চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি ভাই, তুই অনেক ভালো, তোর কোনো তুলনা হয় না। আমি বললাম, আচ্ছা আমি তাহলে যাই, আর রিয়ার খেয়াল রাখবেন। রাসেল আমাকে আশ্বাস দিয়ে বলল, তোমার কোনো চিন্তা করতে হবে না, তবে খুব শীঘ্রই একটা খুশির খবর পাবা। আমি অবাক হয়ে বললাম, কি সেটা ভাই? রাসেল বলল, এত পাগল হইও না, তবে এই বাসায় কোনো একটা অনুষ্ঠান হতে চলেছে, সবার আগে তুমি দাওয়াত পাবে। আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, কি জানি ভাই, তুমি মনে মনে কি চিন্তা করো। আচ্ছা সে যাই হোক, ভাবি আপনি একটু সাইডে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। রাসেল আমার চোখের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার দীপু, তোমার তো মিয়া নজর ভালো না? আমি মজা করে বললাম, নজর রাখো মিয়া, আজকে তোমার বউকে নিয়ে হানিমুনে যাব, তুমি মুখে আঙুল চুষতে থাকো। ভাবি হাসতে হাসতে আমার কাছে আসলো। রুম থেকে বের হয়ে ভাবিকে বললাম, ভাবি একটা কাজ করে দিতে হবে। ভাবি হাসছে আর বলছে, রিয়াকে প্রপোজ করবে নাকি, এজন্য হেল্প করতে হবে? আমি মাথাটা নিচু করে বললাম, জান ভাবি, আপনিও না কি যে বলেন না মাঝে মাঝে। ভাবি আমার কথা শুনে হাসতে লাগলো। আমি আবার প্রশ্ন করলাম, ভাবি কালকে আমি রিয়াকে নিয়ে ঘুরতে যেতে চাই। ভাবি চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বলল, কি? আমি তাড়াতাড়ি বললাম, এত অবাক আর কি আছে, আমার সাথে আমার বড় বোনও যাবে। ভাবি বলল, ও তাই বলো, আমি তো ভাবছিলাম। আমি ভাবিকে থামিয়ে বললাম, থাক আর বলতে হবে না, আপনার মনে যে কি চলছে আমি খুব ভালো করেই বুঝতে পারছি। ভাবি একটা হাসি দিয়ে বলল, সরি। আমি বললাম, কালকে রিয়াকে বাসা থেকে বের হতে যেন কেউ বাধা না দেয়, আর আমি আপুকে পাঠাবো ওকে নেওয়ার জন্য। ভাবি বলল, আরে যাও, তোমার কোনো চিন্তা করতে হবে না, সব হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা ভাবি, আমি তাহলে গেলাম। সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখি আন্টি বসে টিভি দেখছে। আমাকে দেখে বলল, কি বাবা, চলে যাচ্ছ নাকি? আমি দাঁড়িয়ে আন্টির দিকে তাকিয়ে বললাম, জি আন্টি, অনেকটা সময় হয়ে গেল, তাই আমি চলে যাচ্ছি। আন্টি বলল, কিছু খেয়ে যাও।
আমি যেতে যেতে বললাম, না আন্টি, আরেকদিন, আজকে আসি। বাসা থেকে বের হতেই যেখান থেকে রিয়ার রুমে উঠেছিলাম সেখানে ভালো করে তাকিয়ে একবার দেখলাম, কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা চোখের সামনে পড়লো না। তবে কি রাসেল আমাকে মিথ্যা বলল? কি জানি, শালা অনেক চালাক, মনে হয় আমাকে সন্দেহ করে। আমার সাথে গেম খেলো না, দাঁড়াও আমিও দেখাবো আমি কি করতে পারি। তবে একটা কথা তো জানা হলো না, রিয়ার বাবা এসেছিল নাকি? আরে এইসব জেনে আমি কি করব, সরাসরি আমার রুমে চলে গেলাম। আম্মু পিছন থেকে বলল, খেয়ে যা। আমি বললাম পরে খাবো। এই যে ভাইরা আপুরা কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো। তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।